মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যের সমস্ত শ্রোতা বন্ধুদের সবার আগে জানাই অসংখ্য ধন্যবাদ। হঠাৎ সন্ধে আজ 30,000 সাবস্ক্রাইবার্স অতিক্রম করতে পেরেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায়। এবার আমাদের লক্ষ্য 50-এর ঘরে। কি আপনারা পাশে থাকবেন তো, ঠিক যেমন করে আমাদের পাশে আছেন? আশা রাখি ভবিষ্যতে এভাবেই আপনাদের পাশে পাব। আর বেশি কিছু বলছি না, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালাজাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও ময়না দিঘির ঘাট। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও ময়না দিঘির ঘাট। এসো আমার কাছে, এসো এসো বলছি। ঠান্ডা জলের স্পর্শ গায়ে মেখে দেখো। এই ময়না দিঘির জল কত ঠান্ডা। গায়ে পায়ে লাগালে যেন প্রাণ জুড়িয়ে যায় একেবারে, মন শীতল হয়ে ওঠে। এসো এসো এই দিঘির ঘাটে, এসো। উত্তরের কনকনে ঠান্ডা বাতাসের সাথে ভেসে এলো রিনরিনে মেয়েলি কণ্ঠে বলা কথাগুলো। সেই সমস্ত কথা যেন কেমন মুহূর্তের মধ্যে সম্মোহিত করে তুলল মতুয়া ডহরে গ্রামের রায়বাড়ির ছোট বউ প্রভাতীকে। ওর চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে ঘোলাটে ও অস্বচ্ছ জল ছবির মতো হয়ে গেল।
প্রভাতীর কানের মধ্যে আবার ফিরে এলো সেই ফিসফিসে হিলহিলে বিষাক্ত সাপের মতো রেনে রেনে সুরে মেয়ের কণ্ঠে বলা কথাগুলো। সে নিজের দোতলার ঘরের ভেতর শুয়ে শুনতে পেল বাইরে কে যেন আবার বলে উঠল, এসো প্রভাতী, ঘরের মধ্যে শুয়ে থেকে কি লাভ, বাইরে বেরিয়ে এসো। দেখো পূর্ণিমার চাঁদের আলোয় কি অপরূপ দেখতে লাগছে এই ময়না দিঘির তোলপাড় করা পূর্ণিমার রূপালী জোছনায় উদ্ভাসিত জল। আজ তুমি আমার ডাক শুনতে পেয়েছো, তাই আজ যে তোমার পালা। সেই ঋণে ঋণে কণ্ঠে বলা কথাগুলো এসে যেন পুরোপুরি ধাক্কা মারল প্রভাতীর মস্তিষ্কে। বিছানার মধ্যে শান্ত হয়ে আর স্থিরভাবে শুয়ে থাকতে পারল না মেয়েটা। ধীরে ধীরে আধশোয়া অবস্থায় উঠে বসল বিছানার মধ্যে। তারপর খুব আলতো হাতে প্রায় নিঃশব্দে ঘরের জানালার একটা পাল্লা খুলে দিতে চাঁদের আলো ঢুকে এসে আছড়ে পড়ল বিছানার উপর। বিছানার মধ্যে প্রভাতীর পাশে শুয়ে থাকা চৌধুরী বাড়ির ছোট ছেলে বর্তমানে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রভাতী এবার সে খোলা জানালা দিয়ে তাকালো একবার বাইরের দিকে, আর তাকাতেই সে দেখতে পেল টলটলে জলে ভরা বিশাল দিঘিটা কেমন যেন আন্দোলিত হচ্ছে বারবার। সনসনে বাতাস বইছে, তবে সমগ্র প্রকৃতি জুড়ে বিরাজ করছে অদ্ভুত রকমের শ্মশানপুরীর ন্যায় নীরবতা। সামান্য একটা ঝিঝি পোকার ডাক অবধি শোনা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও পর্যন্ত ঝিঝির ডাক কানে আসছিল প্রভাতীর। এই সমস্ত কিছু ভাবতেই প্রভাতী মশগুল হয়ে পড়েছিল। ঠিক এমন সময় তৃতীয়বারের মতো সে শুনতে পেল ময়না দিঘির বুক থেকে উঠে আসা সেই একই শব্দের সমষ্টিগুলো। এসো এসো প্রভাতী, কি এত ভাবছো? আমার কাছে এসো, এই জল গায়ে মেখে দেখো, কি পরম সুখের সন্ধান তুমি পাবে, যা আজ অব্দি তুমি কোথাও পাওনি, কোনোখানেই পাওনি। বিছানা থেকে ধীরে ধীরে নিঃশব্দে খুব সন্তর্পণে নেমে আসে প্রভাতী। তার চোখের পাতা বর্তমানে স্থির হয়ে রয়েছে। পলকহীনভাবে সে হাঁটতে হাঁটতে বিশাল বড় রায়বাড়ির বারান্দা অতিক্রম করে সিঁড়ি বেয়ে নেমে আসে নিচে। তারপর এগিয়ে যায় সোজা সদরের দিকে। সদরের গেট পেরিয়ে সে এসে দাঁড়ায় সুবৃহৎ ময়না দিঘির ঘাটের একেবারে ধারে। একটা জলো বাতাসের দমকা হাওয়া যেন ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। মাথার ওপর বিকট শব্দ করতে করতে কোনো এক নিশাচর পাখি কয়েকবার পাক খেয়ে মিলিয়ে যায় কোনো অন্ধকারের জঠরে। প্রভাতী ধীরে ধীরে নেমে যায় ময়না দিঘির ঘাটে। একটা কনকনে ঠান্ডা বরফ গলা জলের মতো স্পর্শ অনুভব করে সে। শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ে তার সমগ্র হৃদয় জুড়ে। প্রভাতী মোহগ্রস্তের মতো জলের মধ্যে নেমে আসছে দেখে দিঘির অতল জলের মধ্যে থেকে কে যেন খিলখিল করে হেসে ওঠে মহা আনন্দে। এদিকে প্রভাতী ক্রমশ নেমে যাচ্ছে জলের গভীরে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সেই জলের মাত্রা। গোড়ালি থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর। এখন প্রায় সে এক গলা জলের মধ্যে এসে দাঁড়িয়েছে।
কিন্তু তা সত্ত্বেও যেন তার মধ্যে বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে ময়নাদিঘির জলের তলা থেকে কালো কুচকুচে দুটো হাত এসে জড়িয়ে ধরল ওর দুই পা, তারপর ওকে টেনে নিল জলের তলায়। ও মা গো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি একবার বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখো, এদিকে সর্বনেশ ঘটে গেছে। দেখে যাও, রায়বাড়ির ছোট বউ প্রভাতী বৌদিমণির মৃতদেহ ভেসে উঠেছে ময়নার দিঘির কালো জলে। কে কোথায় আছো গো? সাত সকালে ভোরের আলো পরিষ্কারভাবে ফোঁটার আগেই দুঃখহরণের চিল চিৎকার রায়বাড়ির প্রতিটা মানুষের বুক যেন ধড়াস করে লাফিয়ে উঠল। দুঃখহরণ হলো রায়বাড়ির বহু পুরনো দিনের চাকর। সে শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের প্রতিটি ঋতুতে প্রতিটা দিন কাক ভোরে ঘুম থেকে ওঠে রায়বাড়ির এক্কেবারে নিকটে থাকা ময়না দিঘির জলে স্নান সেরে নেয়। তারপর সকাল সকাল ঘরের যাবতীয় কাজকর্ম মনোনিবেশ করে। আজও ঠিক সেই রকম স্নান করতে এসে দুঃখহরণ দেখল ময়নাদিঘির কালো জলে ভেসে উঠেছে একটা নারীর মরদেহ। সে মৃতদেহ চিত হয়ে ভেসে আছে জলের মধ্যে। একটুখানি উঁকি ঝুঁকি মারতেই দুঃখহরণ বুঝতে পারল সেই মৃতদেহটা আসলে রায়বাড়ির ছোট বউ প্রভাতী দিদিমণির। মৃতদেহটা ইতিমধ্যে একেবারে ফুলে ফেঁপে উঠেছিল। দুঃখহরণের চিৎকার চেঁচামেচি শুনে রায়বাড়ির প্রতিটা মানুষ যে যার নিজের ঘর থেকে বেরিয়ে দৌড়ে এলো বাড়ির সন্নিকটে থাকা সেই বিশাল বড় ময়না দিঘির পানে। রায়বাড়ির গৃহকর্ত্রী অর্থাৎ শাশুড়ি আদ্যাশক্তি দেবী কপাল চাপড়ে হায় হায় করে বলল, হায় 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 হায়, আমি তোমাদের বলেছিলাম না যে এই ময়না দিঘি অভিশপ্ত হয়ে পড়েছে? এবার মিলল আমার কথা। এই ময়না দিঘিটা অভিশপ্ত হয়ে গেছে গো। প্রতিটা পূর্ণিমার রাতে এই দিঘি আমাদের বাড়ির একজন করে সদস্যদের গিলে খাবে, আর এটাই হলো আমাদের ভবিতব্য। এই ভবিতব্যের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আমাদের। আগের মাসে আমার স্বামীটাকে খেলো, আর এই মাসের পূর্ণিমাতে আমার ছোট বৌমাকে। আদ্যাশক্তি দেবীর এই কথা শুনে তার বড় ছেলে রতিকান্ত বলল, এই সব কিছু করেছে ওই সর্বনাশিনী। সে আমাদের প্রতি প্রতিশোধ নিতে চাইছে, আর সেই কারণেই প্রতিটা পূর্ণিমার রাতে জলে ডুবিয়ে মেরে ফেলছে এক একটা সদস্যকে। এর বিহিত আমাকে করতেই হবে, আমি কিছু একটা করবই। রায়বাড়ির ছোট ছেলে রতিকান্তের ভাই সূর্যকান্ত কাঁদতে কাঁদতে বলল, কাল রাতে বিছানার পাশ থেকে প্রভাতী যে কখন উঠে নিচে নেমে এই দিঘির ঘাটে এসে দাঁড়িয়েছে তা আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি। হায় ঈশ্বর, আমি কি মরণ খুব ঘুমাচ্ছিলাম যার জন্য এরকম একটা সর্বনাশ ঘটে গেল? উত্তর দাও ঈশ্বর। তুই এভাবে কান্নাকাটি করিস না ভাই। আমি জানি তোর বুকের মধ্যে এখন কি চলছে, কোন জ্বর উঠেছে তোর বুকের মধ্যে। আমি তোকে কথা দিচ্ছি, এর একটা বিহিত আমি করবই। দুই চোখের জল মুছে আদ্যাশক্তি দেবী এবার বলল, ওরে, তোরা কে কোথায় আছিস? জলের মধ্যে থাকা মরদেহটাকে টেনে আনা। সব কিছু যে একেবারে ছাড়খাড় হয়ে গেল। ছোট বৌমার বাপের বাড়িতে খবর পাঠা, তাদের মেয়েকে তারা শেষবারের মতো এসে একটু দেখে যাক। আজ একেবারেই একটা রৌদ্র ঝলমলে দিন। আকাশের কোনোখানে এতটুকু মেঘের চিহ্ন মাত্র নেই। আজ রবিবার, তাই ছুটির দিন। ছুটির দিনে বাড়িতে বসে থাকতে খুব একটা ভালো লাগে না আমার কিংবা কিশোরীর দুজনেরই।
সেই জন্য আমি আর কিশোরী সকাল সকাল বেরিয়ে পড়েছি মঠ লেনে একবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। 5 মাথার মোড় থেকে 20 পয়সার বিনিময়ে একটা প্যাকেট পাসিং শো কিনে নেওয়ার কথা আমি কিছুতেই ভুলে যাইনি। আজ সকাল থেকেই দেখছি কিশোরীর মন মেজাজ কেমন যেন অবসন্ন গোছে। সে আমার সাথে সঠিকভাবে কথাও বলেনি, হাসি ঠাট্টা তো দূরের কথা। কিশোরীকে আমি দীর্ঘদিন ধরে দেখছি, তাকে খুব ভালোভাবেই জানি। সে এরকম ধারার ছেলে নয়। কিশোরীর দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকতে থাকতে সে হঠাৎ করেই আমার দিকে তাকিয়ে আমাকে বলল, কি হলো ভাইয়া, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে দেখছো কেন? আমাকে দেখার কি আছে? তোমাকে দেখছি কারণ আজ যে কিশোরীকে আমি দেখছি সে আমার কাছে ভীষণ পরিচিত। একই রকম কিশোরীকে আমি খুব একটা চিনি না। যে মানুষটা এত কথা বলতে ভালোবাসে, হাসি ঠাট্টা রঙ্গ তামাশা করতে ভালোবাসে, সেই কিশোরী কিনা আজ একেবারে চুপচাপ। কি হয়েছে ভাই? কিশোরী আমায় বলো। আরে না না, কিচ্ছুই হয়নি। চলো চলো ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই, গিয়ে গল্প শুনি। আমার প্রশ্নের উত্তরে কিশোরী মুখে কিছু হয়নি এ কথা বললেও কিছু না কিছু একটা যে ঘটেছে সেটা আমি তার মুখের ভাব দেখেই পরিষ্কার বুঝতে পেরেছি। আমরা এবার হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম মঠ লেনে ঠাকুরমশাইয়ের গৃহের সামনে। তবে আজ সদরের দরজা বন্ধ ছিল না, খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে এলাম আমরা। চারি আমাদের দেখে দৌড়ে এসে হাসতে হাসতে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন। মাঝে কয়েকটা দিন আপনারা এদিকে আর আসেননি, সেই জন্য ভীষণ মন খারাপ করছিল। আসুন, উপরে উঠে এসে তক্তপোষে একটু বসুন। বাবা মশাই ঘরে পুজো করছেন। না না চারিমা, তোমাকে এখনই এত ব্যতিব্যস্ত হতে হবে না। আমরা চা খাবো না। এখন ঠাকুরমশাইয়ের পুজো হলে একবারে না হয় আমাদের 3 জনের জন্যই চা করে এনো। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাইয়ের কন্যা চারি এবার একটা সৌজন্যমূলক মৃদু হাসল। আমি আর কিশোরী আমরা দুজনে দাওয়ার এক পাশে উঠোনের মধ্যে জুতো জোড়া খুলে রেখে উঠে এলাম উপরে। তারপর তক্তপোষে এসে বসে বললাম, চারি, আমরা চাই না যে ঠাকুরমশাইয়ের পুজোর সামান্যতম বাধা পড়ুক। সেই জন্য আমরা এখানে চুপচাপ বসে অপেক্ষা করছি যতক্ষণ না তার পুজো সম্পন্ন হচ্ছে। তারপর তিনি পুজো শেষ করে বাইরে বেরিয়ে এলে তখন না হয় জমিয়ে গল্পগুজব করা যাবে। আর তুমি চা করে এনো আমাদের জন্য, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। আমি এখন না হয় রান্নাঘরে যাই। এ কথা বলে চারি এক মৃদু হাসি হেসে চলে গেল রান্নাঘরের দিকে। আমি আর কিশোরী অপেক্ষা করতে থাকলাম ঠাকুরমশাইয়ের পুজো সমাপ্ত হওয়ার জন্য। ঘরের ভেতর থেকে বারে বারে ভেসে এলো সংস্কৃত ভাষার মন্ত্র উচ্চারণ আর ঘণ্টার ধ্বনির আওয়াজ। এভাবেই বেশ অনেকটা সময় অপেক্ষা করার পর ঠাকুরমশাই একটা মৃৎ প্রদীপ হাতে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। কপালে তার লাল টকটকে সিঁদুরের তিলক, মাথার লম্বা লম্বা চুল ঘাড় বেয়ে নেমে এসেছে বক্ষ দেশে, পরনে রক্ত বস্ত্র। আমাদের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, আরে আরে, কিশোরীরা যে, কি ব্যাপার হে? কখন এসেছো তোমরা? তোমরা যে এসেছো সে কথা তো আমায় চারি বলেনি। ঠাকুরমশাই, এতে চারির কোনো দোষ নেই। আমরাই চারিকে বলতে বারণ করেছিলাম আমাদের এখানে আসার কথা, কারণ আপনার পুজোর কোনোরূপ বাধা পড়ুক সেটা আমরা কেউই চাইনি। তা বেশ, ঠিক আছে, তোমরা এখানেই বসো। আমি কিছুটা সময়ের মধ্যেই আসছি। আমার পুজোর সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে, আরতিও শেষ। এবার মায়ের উদ্দেশ্যে ভোগ প্রসাদ নিবেদন করলেই ব্যাস, আজকের মতো পুজো সমাপ্ত হবে। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে ঠাকুরমশাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তিনি পুনরায় ঘরের ভেতর প্রবেশ করলেন এবং স্বল্প কিছুটা সময়ের মধ্যেই আবার ফিরে এলেন। ঠাকুরমশাই ফিরে এলে ঠাকুরমশাইয়ের মুখ দেখে আমি বিলক্ষণ বুঝতে পারলাম
যে তিনি আমাদের দেখে বেশ খুশি হয়েছেন। কিশোরীর দিকে তাকিয়ে আমি চোখের ইশারা করলাম। কিশোরী আমার ইশারা বুঝতে পেরে কোমরের ধুতির সাথে গুঁজে রাখা পাসিং শো সিগারেটের প্যাকেটটা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। সিগারেটের প্যাকেটটা প্রথমেই তার হাত থেকে তুলে নিলেন না তিনি। কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে অপলকভাবে বেশ কিছুটা সময় তাকিয়ে রইলেন কিশোরীর দুই চোখের দিকে। তারপর তিনি কিছুটা থমথমে গলায় বলে উঠলেন, মন খারাপ করে থেকো না কিশোরী, মন খারাপ করে কোনো লাভ নেই। যে যেমন কর্ম করেছে সে ঠিক তেমনই ফল পাবে। মানুষকে ঠকিয়ে কোনো কিছু আদায় করে নিলে সেই জিনিস কখনোই সুখ শান্তির সাথে ভোগ করা যায় না। মাথার উপর ঈশ্বর বলেও কেউ একজন রয়েছেন, তিনি সমস্ত কিছুই দেখছেন। সকলের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। ঠাকুরমশাইয়ের বলা এই সমস্ত কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে না পারলেও কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম তার চোখ মুখ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেছে। সে বিস্ফোরিত নয়নে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আপনি এই সমস্ত কিছু কি করে জানলেন ঠাকুরমশাই? আমি তো এই বিষয়ে এখানে কাউকে কোনো কিচ্ছু বলিনি। তাহলে? আমি মানুষের চোখের ভাষা পড়তে পারি কিশোরী। তোমরা হয়তো আমার অনেক কিছুই বিশ্বাস করো না ঠিকই, কিন্তু এমন অনেক ক্ষমতা আমি মধুসুন্দরী দেবীর কৃপায় পেয়েছিলাম যেগুলো আর 5 জন কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না। আমি তোমার মনের অবস্থাও বুঝতে পেরেছি। তুমি কি বিষয় নিয়ে এরকম মন মরা হয়ে রয়েছ তা আমি জানি। তবুও তুমি যদি সবটা বলো তাহলে সেটাই ভালো হয়। ঠাকুরমশাইয়ের এই কথায় কিশোরী এবার মাথা নত করে মিনমিনে সুরে বলল, কি আর বলবো ঠাকুরমশাই, এ হলো আমাদের বংশের অপমানের কথা। নিজেদের বংশ নিয়ে এই সমস্ত কথা বলতে কারই বা ভালো লাগে বলুন তো? তবু আপনি যখনই সবটাই জানতে পেরে গেছেন তখন আর আপনার থেকে লুকিয়ে কি আছে? আমার বাবার বেশ কিছু জায়গা জমি ও বিষয় আসা সম্পত্তি আমার এক খুড়তুতো কাকা বাবার সরলতার সুযোগ নিয়ে নিজের নামে আত্মসাৎ করে ফেলেছে। সমস্তটা কিছু আজ সকালেই সেটা আমি খবরে জানতে পারি। তাই এই জন্যই ভীষণ রকমই মনটা খারাপ হয়ে গেছে ঠাকুরমশাই। আপনাকে কি আর বলবো, বাবা কাকাকে নিজের মতনই ভালোবাসত, খুব বিশ্বাস করত। কাকা যে এইভাবে আমার বাবাকে এতটা পরিমাণে ঠকিয়ে জিনিসপত্র করবে সেটা কখনো বিশ্বাস করতেই পারছি না। কিশোরীর কথা শুনে এতক্ষণে আমি বুঝতে পারলাম তার মন মরা থাকার প্রধান কারণটা কি। এই কারণে সে এভাবে চুপচাপ হয়ে রয়েছে। সকাল থেকে তা বুঝতে পারলাম এই কথা শোনার পর। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে কঠিন সুরে বললেন, চিন্তা করো না কিশোরী, ওই যে বললাম ঈশ্বরের চোখকে ফাঁকি দেওয়া যায় না কোনোভাবে। অন্যকে ফাঁকি দিলে আসলে নিজেই ফাঁকে পড়তে হয়। অসৎ উপায় কোনো মানুষকে ঠকিয়ে কিছু আত্মসাৎ করে কেউই কোনোদিনও সুখী হতে পারে না। সে নিঃস্ব সর্বশান্ত মানুষটি চোখের জল তার জীবনে অভিশাপ ডেকে আনে। এই নিন কাকাবাবু, আপনাদের সকলের জন্য চা আর গরম গরম মুচমুচে ঘরোয়া পদ্ধতিতে বানানো তেলে ভাজা। খেয়ে দেখবেন কেমন বানিয়েছি। চারির নিয়ে আসা তেলে ভাজা দেখে এতক্ষণে যেন ভোজন রসিক কিশোরীর ঠোঁটে নিজের অজান্তে একটু হাসির বলিরেখা ফুটে উঠল। একখানি মস্ত বড় তেলে ভাজা হাতে তুলে নিয়ে তাতে সামান্য ফু দিয়ে কিশোরী মুখের ভেতর ভরে একটা বড় সড়ো কামড় বসিয়ে দুবার চিবিয়ে বলল, দুর্দান্ত হয়েছে, অপূর্ব অপূর্ব। কিশোরীর বলা প্রশংসা শুনে চারি এবার পুনরায় রুনুরুনু শব্দে নূপুর বাজিয়ে চলে গেল রান্নাশালার দিকে। আমি এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে আর একটা আমি নিজে নিলাম।
চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম আমি। ঠাকুরমশাই পাসিং শো সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিলেন। ঠাকুরমশাইয়ের বলা কথাগুলো শুনে কিশোরীর মন মেজাজ যে কিছুটা হলেও শান্ত হয়েছে তা আমি তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারছিলাম। ঠাকুরমশাই তৃপ্তি সহকারে ধূমপান করে গোল গোল ধোঁয়ার রিং ছেড়ে বললেন, লোভ বড় সাংঘাতিক জিনিস, বুঝলে হে কিশোরী? লোভ বড়ই সাংঘাতিক জিনিস। এই লোভে পড়ে কত মানুষ যে তলিয়ে গিয়েছে পাপের অতল সমুদ্রে, তার কোনো ইয়াত্তা নেই। লোভের থেকে জন্ম হয় পাপের, আর পাপের থেকে সৃষ্টি হয় মৃত্যুর। লোভে পাপ, পাপে মৃত্যু। এইসব নিয়ে আমার অতীত জীবনে ঘটা একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। আজ তোমাদের সেই ঘটনার কথাই বলে শোনাবো। এই কথা বলে ঠাকুরমশাই সিগারেটে মুখ ঠেকিয়ে আবার একটা টান দিলেন। আমি আর কিশোরী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। কিশোরীর চোখের দৃষ্টি বড়ই উজ্জ্বল, ঝলমলে প্রকৃতির। এইভাবে ঠাকুরমশাই নিজে থেকে গল্প শোনাতে চেয়েছেন দেখে আমরা উভয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়লাম। ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিয়ে বললেন, আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা এখনকার সময় নয়। আজ থেকে বহু বহু বছর আগে এই ঘটনা ঘটেছিল আমার জীবনের একেবারে মধ্যবর্তী পর্যায়ে। অবশ্য তখন আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। সেবার আমি ঘরে ফিরে এসেছিলাম কয়েকটা দিন থাকার জন্য। ঠিক এইরকম এক সময় একদিন সকালবেলায় আমার গৃহে এসে হাজির হলো একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষটিকে দেখতে ভীষণই অদ্ভুত। তার মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া কুচকানো চুল, গায়ের রং তামাটে গোছে, মুখমণ্ডলেতে গোবদারির ঘন জঙ্গল বিদ্যমান। তবে সেই মানুষটির চোখ দুটো ভীষণই অদ্ভুত, কেমন যেন মায়া ভরা। সেই পুরুষ মানুষটিকে দেখে ভীষণ রকমের চিন্তিত বলেই মনে হলো আমার। পরনে ছিল একখানি পাঞ্জাবি এবং নিত্যদিনের ঘরে পরা ধুতি। আমাদের গৃহের অভ্যন্তরে ঢুকে খানিকটা ইতস্তত বোধ নিয়ে দুহাত জড়ো করে সে পুরুষ মানুষটি বলল, এটাই কি তারানাথ তান্ত্রিক মশাইয়ের গৃহ? আমি আরো একবার অত্যন্ত ভালোভাবে জরিপ করে নিলাম সেই পুরুষ মানুষটিকে। তারপর বললাম, হ্যাঁ, এটাই হলো তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিকের বাড়ি। কিন্তু কেন, কি হয়েছে? কিছু প্রয়োজন তাকে? যদি দয়া করে একবার তাকে ডেকে দিতেন তাহলে সত্যি বড় উপকৃত হতাম। বড় বিপদে পড়ে এখানে ছুটে এসেছি। একটিবার তান্ত্রিক মশাইয়ের সাথে দেখা করার সুযোগ করিয়ে দিন। একবার ওনার সাথে কথা বলতে চাই। আমি হলাম তারানাথ চক্রবর্তী। সাধারণ মানুষ ভালোবেসে আমায় তারানাথ তান্ত্রিক নামে ডাকে। তুমি যেহেতু বয়সে আমার থেকে অনেকটাই ছোট, তাই তুমি করেই বলছি। বলো, কি প্রয়োজন আমার সাথে? কি বিপদে পড়েছো তুমি? তার চোখ মুখ দেখে আমি বিলক্ষণ বুঝতে পারলাম যে আমি তারানাথ তান্ত্রিক এ কথা শুনে যেন কিছুতেই প্রথমে বিশ্বাস করে উঠতে পারল না। তারপর একরকম দৌড়ে এসে আমার পদতলে লুটিয়ে পড়ে প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আপনি আমায় বাঁচান ঠাকুর মশাই, আপনি আমায় বাঁচান। কি মহা সর্বনাশ ঘনিয়ে এলো আমার জীবনে। কোন কালান্তক বিপদ হাতছানি দিতে শুরু করলো আমাদের পরিবারের মানুষগুলোর প্রতি। প্রত্যেক মাসে পূর্ণিমার রাতে আমাদের বাড়ির একজন মানুষ মারা যাচ্ছে। আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের। আপনাকে এই সমস্যার কোনো একটা বিহিত করতেই হবে, না হলে আমাদের পুরো গোটা রায় বংশ বিলুপ্ত হয়ে যাবে। আমরা পুরো ঝাড়ে বংশে বিলুপ্ত হয়ে যাব ঠাকুর মশাই, আপনি কিছু একটা করুন। আমি সেই পুরুষের দুই কাঁধ ধরে তাকে তুলে বললাম, ওঠো,
ওঠো, তুমি ওঠো। বড়ই বিচলিত হয়ে পড়ছো তুমি। আগে শান্ত হয়ে একটু বসো, কিছুটা জল খাও, তারপর না হয় সবটা খুলে বলবে। আমি এবার পায়ের তলা থেকে তাকে তুলে দাওয়ায় বসিয়ে ঘরের ভেতর থেকে এক ঘটি জল এনে তাকে দিলাম। সেই পুরুষটি ঢক ঢক করে বেশ কিছুটা জল খেয়ে চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের রেখা হাতে তালু দিয়ে মুছে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ ঠাকুর মশাই, অনেক ধন্যবাদ। সত্যি জলকে একটু সুস্থ বোধ করছি আগের তুলনায়। একটু থেমে অনেকটা দম টেনে নিল সে। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, সবার প্রথমে তুমি বলো তোমার নাম কি, তোমার আসল পরিচয় কি, তোমার বাড়ি কোথায়। এই সমস্ত তথ্য আগে জানাও, তারপর না হয় আমি তোমার বিপদের কথা শুনবো। নমস্কার ঠাকুর মশাই, আমার নাম রতিকান্ত, রতিকান্ত রায়। আমি সেই বহু দূরের গ্রাম মতুয়াডহরির বাড়ির ছেলে। আমার দুই ভাই। আমার ছোট ভাইয়ের নাম সূর্যকান্ত রায়। আমাদের খুব সুন্দর সাজানো গোছানো পরিবার ছিল ঠাকুর মশাই। কিন্তু কিন্তু হঠাৎ করেই আজ থেকে ঠিক 3 মাস আগে এক পূর্ণিমার রাতে আমার স্ত্রী মধুবালা রাতের বেলায় আমাদের রায়বাড়ির সন্নিকটে থাকা ময়না দিঘি থেকে জল আনতে গিয়ে পাহাড়কে ডুবে মারা যায়। সেই রাতে আমি বাড়িতে ছিলাম না। সকালবেলা উঠে বাড়ির মানুষেরা যখন আমার স্ত্রীর খোঁজ করা শুরু করে, তখন বাড়ির ছাদ থেকে দেখা যায় বিশাল বড় পার্শ্ববর্তী ময়না দিঘির টলটলে জলের মাঝ বরাবর ভেসে উঠেছে আমার স্ত্রীর মরদেহ। সে আপনাকে কি বলবো ঠাকুর মশাই, সে মৃতদেহ পুরোপুরি ফুলে ফেপে উঠেছিল, একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল গায়ের চামড়া। তারপর আর কি, আমার স্ত্রীর অশুভ আত্মা কি কারণে আমাদের বাড়ির মানুষগুলোর প্রতি অসন্তুষ্ট হলো জানি না সেটা। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে আমাদের বাড়ির সদস্যদের ওই ময়না দিঘির জলে ডুবিয়ে হত্যা করতে আরম্ভ করলো। 2 মাস আগে জ্যোৎস্না রাতে মারা গেলেন আমাদের বাবা সত্যনারায়ণ রায়। আর এই গত মাসের পূর্ণিমা তিথিতে মারা গিয়েছে আমার ছোট ভাইয়ের বউ প্রভাতী। আপনার অনেক নাম শুনেছি ঠাকুর, আপনার অনেক গুণগান শুনেছি, তাই তো খোঁজ খবর নিয়ে চলে এসেছি আপনার বাড়িতে। আমি এর আগেও আপনার বাড়ি একবার এসেছিলাম, কিন্তু তখন সেই সময় আপনি গৃহে ছিলেন না, তাই অগত্যা ফিরে গিয়েছিলাম। ঠাকুর মশাই, আর মাত্র 2 দিন পরে আবার পূর্ণিমা। আমি এবার বেশ বুঝতে পারছি যে এই পূর্ণিমার রাতে আমার ডাক আসতে চলেছে। আমার প্রাণ সংশয় ঘটবে ঠাকুর। আমার স্ত্রীর অশুভ অতৃপ্ত আত্মা এই পূর্ণিমায় আমাকে মেরে ফেলবে ওই ময়না দিঘির জলে ডুবিয়ে। তাই তো পরিবরি করে আপনার কাছে ছুটে এসেছি এই মরণ সংকট থেকে নিজেকে রক্ষা করার জন্য। ঠাকুর মশাই, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি, এই অশুভ আত্মাকে বিনাশ করুন। আপনি আমার স্ত্রীর আত্মা চিরতরের জন্য মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন, কিছু একটা করুন ঠাকুর মশাই। একটা না এত দূর অব্দি বলে মতুয়াঢড়ির রায়বাড়ির বড় ছেলে রতিকান্ত এবার একটু চুপ হলো। আমি তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা রতিকান্ত, তোমার কি মনে হয় কি কারণে তোমার মৃত স্ত্রীর আত্মা তোমাদের প্রতি এরকম বিরূপ হয়ে সে একে একে তোমাদের সকলকে তার নিজের কাছে টেনে নিচ্ছে? আমার এই প্রশ্ন শুনে রতিকান্ত এবার ঠোঁট উল্টে বলল, এটা তো সঠিকভাবে বলতে পারবো না ঠাকুর মশাই, তবে যেটুকু আমার মনে হচ্ছে তাতে ওই যে কথায় বলে না, কোনো মানুষ যদি অপঘাতে মারা যায় তার আত্মা নাকি শান্তি পায় না, আর সেই অশান্ত আত্মাই তার অতৃপ্ত মনের বাসনা নিয়ে ঘুরে বেড়ায় তার কাছের মানুষদের চারপাশে, এবং সেই একে একে টেনে নেওয়ার চেষ্টা করে তার নিকটজনদের নিজেদের কাছে। আমার মনে হচ্ছে মধুবালা ঠিক একইভাবে আমাদের তার কাছে টেনে নিতে চাইছে, তার মতো অশরীরীর অবস্থায় একসাথে থাকার জন্য। রতিকান্তের কথায় আমি আর একটিও কথা বললাম না। আমার নীরবতা দেখে সে এবার থমথমে গলায় বলল, ঠাকুর মশাই, কি এত ভাবছেন বলুন না। আপনি যাবেন তো আমার সাথে আমাদের মতুয়াডহরির রায় বাড়িতে? আপনি সবটা একবার দেখবেন তো নিজের চোখে। হ্যাঁ,
আপনি হ্যাঁ না বললে মনে যে একেবারে শান্তি পাচ্ছি না কিছুতেই। কিছু একটা বলুন ঠাকুর। রতিকান্তের এই প্রশ্নে আমি কোনো উত্তর দিতে পারলাম না। কেবলমাত্র নীরবে ইতিবাচক ভঙ্গিমায় মৃদু ঘাড় নাড়ালাম উপর থেকে নিচে। আমার মনের মধ্যে ততক্ষণে ছড়িয়ে পড়েছে একটা অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না সঠিকভাবে। আমার মনের মধ্যে কে যেন দুই টুকরো চকমকি পাথর ঠুকে জ্বালিয়ে দিল একটু আগুন। যে আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে থাকলো সমস্ত কিছু। সেই সমস্ত কিছু মাথার মধ্যে থেকে নিমেষে ঝেড়ে ফেলে আমি রতিকান্তর দিকে তাকিয়ে বললাম, তুমি এখানে একটু বসে অপেক্ষা করো। আমি ঘরের ভেতর থেকে টুকিটাকি জিনিসপত্র যা আমার প্রয়োজনে লাগে নিত্যদিনে সেরকম কিছু জিনিস ঝোলার ভেতরে ভরে নিয়ে আসছি। তারপর একসাথে দুজনে মিলেই রওনা দেব তোমাদের গ্রামের উদ্দেশ্যে। আমার কথায় সে ঘাড় নাড়ালে আমি এবার উঠে দাঁড়িয়ে ঘরের ভেতর ঢুকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঝোলা কাঁধে বেরিয়ে এলাম বাইরে। কিন্তু বাইরে এসে যাওয়ার পথে কোথা থেকে একখানা বেশ বড় সড়ো কুচকুচে কালো দাঁড় কাকুর এসে মাঝ উঠানে বসে বিকটভাবে কা কা শব্দে চিৎকার করতে শুরু করলো। রতিকান্ত মুখে হুস হুস শব্দ করে সে কাক উড়িয়ে দিল। এবার রতিকান্ত আর আমি বেরিয়ে এলাম ঘরের বাইরে। তারপর গরুর গাড়িতে উঠে বসলাম। আমাদের যাত্রা শুরু হলো মতুয়াঢড়ি গ্রামের উদ্দেশ্যে। একটানা এত দূর অব্দি গল্প বলার পর ঠাকুরমশাই এবার অল্প কিছুটা সময়ের জন্য বিরাম নিলেন। তার দুই চোখের মণি জোড়া বড় অদ্ভুত রকমের অস্থির হয়ে উঠেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো, বুঝলে হে কিশোরী। আমি একবার ভিতর বাড়ি থেকে মনের মতন করে একটু গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে ঠিক আমার পোষাচ্ছে না। গল্পের আসর যেন জমাটি হয়ে উঠছে না। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই সোজা চলে গেলেন ঘরের ভেতর। ঠাকুরমশাইয়ের এইরূপ বিরতিতে কিশোরী বরাবরই একটু বেশি বিরক্ত হয়, কিন্তু আমাদের এতে কিছুই করারও নেই। ঠাকুরমশাই গড়গড়ায় টান না দিলে তার যেন ঠিক গল্প পেরিয়ে আসে না। এরকম অবস্থায় আমাদের করণীয় একটু ধূমপান করা, তাছাড়া আর কি বা করতে পারি। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে কিশোরীর দিকে তা বাড়িয়ে দিয়ে একটা সিগারেট আমি নিজের ঠোঁটের দুই ফাঁকে আলতো করে চেপে ধরলাম। তারপর ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটের অগ্রভাগে আগুন ধরিয়ে টান দিতে লাগলাম ইচ্ছা মতো। ঠাকুরমশাই একবার যখন ঘরের ভেতর প্রবেশ করেছে গড়গড়া সাজাতে, তখন আর বেশ কিছুটা সময় যে তিনি এদিকে আসবেন না সে ব্যাপার আমরা পুরোপুরি নিশ্চিত। তাই নিশ্চিত মনে একটু ধূমপান করতে লাগলাম দুই বন্ধু মিলে। ভাই, এই সময় একটু চা হলে কেমন হয় বলো তো? কিশোরীর এই প্রস্তাব শুনে আমি তার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললাম, না না ভাই, এখন আর চা খাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু শুধু বাচ্চা মেয়েটাকে আবার ব্যস্ত করে ফেলছো। আমার কথা শেষ হতে না হতেই চারির কণ্ঠস্বর আমাদের কানে এলো। না না, এতে ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। গল্পের আসর চলাকালীন বাবামশাই ঘরের ভেতর ঢুকেছেন দেখে তা আমি যা বোঝার বুঝে নিয়েছি। সেই জন্যই তো আপনাদের দুজনের জন্য 2 পেয়ালা চা করে নিয়ে এলাম। নিন নিন, একটু গরম গরম চা খান, ভালো লাগবে। চা ছাড়া কি আর গল্পের আসর জমে না? চারির এই কথা শুনে কিশোরী মহা আনন্দের সাথে যেন লাফিয়ে বলে উঠল, সত্যি চারিমা, তোমার কোনো জবাব নেই। ঠাকুরমশাই ঠিকই বলেন, তুমি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। চারি এবার তক্তপোষের ওপর চায়ের পেয়ালাগুলো রেখে সে পুনরায় চলে গেল রান্নাশালার পানে। আমি আর কিশোরী চায়ে চুমুক বসালাম। ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর তক্তপোষের ফাঁকা অংশে আমাদের মুখোমুখি বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে একটা লম্বা টান দিয়ে
নাক ও মুখের মাধ্যমে গল গল করে বেশ অনেকটা ধোঁয়া ছাড়লেন তিনি। তার দুই চোখ ক্রমে জবা ফুলের মতো টকটকে লাল হয়ে উঠল। তিনি আমাদের দিকে তাকিয়ে আপনা হতেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। রায়বাড়ির বড় ছেলে রতিকান্তের সাথে রওনা দিলাম মতুয়াঢড়ি গ্রামের উদ্দেশ্যে। আমার গ্রামের বাড়ি থেকে মতুয়াঢড়ি গ্রামের দূরত্ব ছিল বেশ অনেকটাই। সেখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেল। মতুয়াঢড়ি গ্রামের একটা বিশাল বড় অট্টালিকার সামনে গাড়ি এসে থামল। রতিকান্ত আমার দিকে তাকিয়ে দুহাত জোর করে বলল, আসুন ঠাকুরমশাই, এবার নেমে আসুন। ওই যে সামনের ওই বাড়িটি হলো ওইটা আমাদের রায়বাড়ি। ঝোলা কাঁধে নিয়ে আমি গরুর গাড়ি থেকে নেমে এলাম, কিন্তু রায়বাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আমার সমগ্র শরীর জুড়ে যেন তড়িৎ প্রবাহিত হলো। হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল একটা অদ্ভুত যন্ত্রণাদায়ক অনুভূতি। কাঠের মধ্যে খুন পোকা যেমন একটু একটু করে কাঠ খায়, ঠিক সেই রকমই কোনো একটা বিষাক্ত পোকা যেন আমার মস্তিষ্কে তীব্র কামড় বসালো। কোন রকমে নিজেকে সামলে নিয়ে আমি সেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম। মতুয়াঢড়ি গ্রামের রায়বাড়ির বড় ছেলে রতিকান্ত সকলের সাথেই আমার পরিচয় করিয়ে দিল এক এক করে। ঠাকুরমশাই, ইনি হলেন আমার মা আত্মাশক্তি রায়, আর এই হলো আমার ভাই সূর্যকান্ত। আপনাকে তো বললাম প্রথমবার আমার স্ত্রী অশরীরী আত্মা আমার বাবাকে জলে ডুবিয়ে হত্যা করে, আর গত মাসের পূর্ণিমার রাতে আমার ছোট ভাইয়ের স্ত্রী প্রভাতীকে মেরে ফেলে ওই একইভাবে ময়নাদিঘির জলে ডুবিয়ে। সামনে আরও এক পূর্ণিমার রাত আসছে 2 দিন পর, তাই ভয়ে আমাদের সকলের বুক রীতিমতো কাঁপছে। এবার না জানি কাকে সে তার নিজের কাছে টেনে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। আপনি কিছু করুন। রতিকান্তের এই কথা শুনে তার মা আদ্যাশক্তি দেবী বললেন, বড় খোকা, কি হচ্ছে কি? ঠাকুর মশাই সবে মাত্র আমাদের ঘরে পা রাখলেন, আর তুই এখনই এ সমস্ত বলতে আরম্ভ করে দিলি? ওরে ঠাকুর মশাইকে আগে একটু জড়িয়ে নিতে দে। কত দূরের সেই পথ পেরিয়ে তিনি এসেছেন। আপনি আসুন ঠাকুর মশাই, আপনি ভেতরে একটু বসুন। আমি বরং আপনার জন্য একটু খাবার আর জলের ব্যবস্থা করি, তারপর না হয় ধীরে সুস্থে সব কথা শুনবেন। না না আদ্যাশক্তি দেবী, আমাকে নিয়ে এখনই এত ব্যস্ত হয়ে পড়ার কিছুই নেই। আমি দিব্যি আছি, কোনো রকমের অসুবিধা আমার হয়নি যাত্রাপথে। আমার এতটুকু খিদে কিংবা তেষ্টা কিছুই পাইনি, তাই এই সমস্ত আয়োজন করার এখন কোনো প্রয়োজনই নেই। তা বললে কি করে হয় ঠাকুর মশাই? আপনি আমাদের বাড়িতে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন, আর আমরা আপনার সামান্যতম সেবা করব না? সেটা কেমন কথা? বড় খোকা, তুই ঠাকুর মশাইকে নিয়ে আয়, আমি সব ব্যবস্থা করছি। রায়বাড়ির ছোট ছেলে সূর্যকান্ত এসে আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাকে আশীর্বাদ করতে গিয়েও কেমন যেন থমকে গেলাম। আমার ভেতর থেকে কে যেন আমার সমস্ত কথা আটকে দিল। ফেল ফেল করে আমি কেবল তাকিয়ে রইলাম সূর্যকান্তের দিকে। কিছুতেই একথা বলতে পারলাম না যে ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমাদের যা কিছু অশুভ এবার থেকে সব শুভ হোক। রায়বাড়ির একজন বৃদ্ধ চাকর, নাম দুঃখ হরণ, এসে আমায় প্রণাম করল। আমি দেখলাম তার 2 চোখ জুড়ে জলের বন্যা বইছে। সে নীরবে আমার দিকে তাকিয়ে যেন কিছু একটা বলতে চাইল, কিন্তু কিছুতেই বলে উঠতে পারল না সেই কথা। হঠাৎ করেই রতিকান্ত বলে উঠল, ঠাকুরমশাই, চলুন ওই দিকে, আমাদের বাড়ির কলঘর। হাত মুখ ধুয়ে ভালো করে চোখে মুখে জল ছিটে দেবেন। চলুন, তারপর না হয় কিছু খাদ্য মুখে তুলবেন। আমি এবার হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে বসলাম এক নরম আরাম কেদারার উপর। রতিকান্তের মা আদ্যাশক্তি দেবী আমাদের খাবারের জন্য নিয়ে এলেন বড় বড় কাঁসার বগিওয়ালা থালায় সাজানো হরেক রকমের সুস্বাদু মিষ্টি, মাখা সন্দেশ, রাবড়ি আর শরবত।
এই সমস্ত কিছু খেয়ে একটা মস্ত বড় ঢেকুর তুলে আমি রতিকান্তর দিকে তাকিয়ে বললাম, রতিকান্ত, চলো এবার একবার তোমাদের বাড়ির পার্শ্ববর্তী সেই ময়না দিঘি দেখে আসি, যেখানে তোমাদের বাড়ির সর্বমোট 3 জন সদস্য জলে ডুবে মারা গিয়েছে। আসুন ঠাকুরমশাই, আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে সেই স্থানে নিয়ে যাচ্ছি, চলুন। আমি আর রতিকান্ত দুজনে মিলে এবার বেরিয়ে এলাম রায়বাড়ির বাইরে। ততক্ষণে গোধূলির শেষ আলো আকাশের বুক থেকে মুছে গিয়ে একটু একটু করে ঘনিয়ে আসছে সন্ধ্যার জমাট বাঁধা অন্ধকার। পাখির দল কিচিরমিচির শব্দ করতে করতে ফিরে যাচ্ছে যে যার বাসায়। রাখাল ছেলেরা গরু মহিষের পাল সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করেছে গোয়াল ঘরের পানে। পশ্চিম দিগন্তে লাল টুকটুকে সূর্য ঢলে পড়েছে। বাঁশঝাড়ের কচি সবুজ পাতায় সূর্যের লাল রশ্মি এসে যেন পিছলে যাচ্ছে। চারিদিক অদ্ভুত রকমের শুনশান। সমগ্র জায়গাটা একেবারে অদ্ভুত রকমের নীরবতায় পরিপূর্ণ। রায়বাড়ি থেকে বেরিয়ে সামান্য কিছুটা হাঁটার পর আমরা এসে দাঁড়ালাম একটা বিশাল বড় টলটলে জলে পরিপূর্ণ দিঘির সামনে। রতিকান্ত সেই দিঘির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ঠাকুরমশাই, ওই যে দিঘিটা দেখছেন, ওই দিঘির নাম ময়না দিঘি। আজ থেকে বেশ কয়েক মাস আগে ওই দিঘির জলে আমার স্ত্রী পা পিছলে জলে পড়ে গিয়ে অপঘাতে মারা যায়। আমার স্ত্রী মধুবালার আত্মা মুক্তি পায়নি। তারপর থেকে সে আমাদের বাড়ির সকল সদস্যকে এক এক করে প্রতি পূর্ণিমার রাতে ওই দিঘির জলে ডুবিয়ে মেরে ফেলছে। দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনি দেখুন দিঘিটা ভালো করে, যদি কিছু বুঝতে পারেন। আমি রতিকান্তর দিকে তাকিয়ে বললাম, রতিকান্ত, এখনই এত উতলা হয়ে পড়ো না। আগে গোটা বিষয়টা আমায় ভালোভাবে বুঝতে দাও, তারপর না হয় আমি ভেবে দেখব কিভাবে কি করা যায় না যায় সে ব্যাপারে। ময়না দিঘির ধারে বেশ অনেকটা সময় কাটানোর পর আমরা ফিরে এলাম রায়বাড়িতে। ততক্ষণে সন্ধ্যার গাঢ় অন্ধকার নেমে এসেছে ধরাতল জুড়ে। তারপর রাতের বেলায় কিছু খাওয়া দাওয়া করে আমার জন্য নির্ধারিত একটি কক্ষের মধ্যে প্রবেশ করে বিছানার উপর গা এলিয়ে দিলাম আমি। সারাদিনের পরিশ্রম, পথক্লান্তি, বিপুল মানসিক চাপ, চিন্তা ভাবনা প্রভৃতির কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমার 2 চোখের পাতা জুড়ে গভীর ঘুম নেমে এলো। নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লাম আমি। তবে মাঝরাতে দেখলাম একটা অদ্ভুত স্বপ্ন। একটানা এতক্ষণ যাবৎ মুখে কলুপ এঁটে গল্প শোনার পর কিশোরী ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতে জিজ্ঞাসা করল, অদ্ভুত স্বপ্ন দেখলেন ঠাকুরমশাই? তা কি স্বপ্ন দেখলেন? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই বলল, গভীর রাতে আমি স্বপ্নে দেখলাম একটি নারী মূর্তিটিকে। তবে সেই নারী যেন রক্তে মানুষে গড়া কোনো মানুষ নয়, বায়বীয় উপাদান দ্বারা নির্মিত অস্পষ্ট অস্বচ্ছ এক রমণী। খুব সুন্দর তার মুখশ্রী, পদ্ম ফুলের পাপড়ির মতো টানা টানা চোখ, গায়ের রং উজ্জ্বল, মাথার স্মৃতি ভরা লাল সিঁদুর, গোলাপি কোমল ঠোঁট, কিন্তু তার 2 চোখের কোণ হতে টপ টপ শব্দে গড়িয়ে পড়ছে অশ্রুবিন্দু। আমার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার চোখে জল দেখে আমার মনে হলো সেই রমণী যেন আমায় কিছু বলতে চায়, কিন্তু বলে উঠতে পারছে না। আমার বুকের মধ্যে সহসা একটা শূন্যস্থান অনুভব করলাম আমি সেই রমণীর উদ্দেশ্যে স্বপ্নের মাধ্যমে বললাম, তুমি তুমি কে? এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চোখের জল মুছে ছলো ছলো নয়নে সেই নারী তাকালো আমার দিকে। আমার বুকের মধ্যে যেন তড়িৎ বয়ে গেল। আমার মনে হলো মধু সুন্দরী দেবীর দেওয়া সমস্ত ক্ষমতা যেন একটু একটু করে চলে যাচ্ছে আমার দেহ থেকে ক্রমশ। আমি যেন শক্তিহীন হয়ে পড়ছি। সেই রমণী এবার
মায়া ভরা কণ্ঠে আমার উদ্দেশ্যে বলল, আপনি এখানে কি করে এলেন ঠাকুর মশাই? এই বাড়ির কাউকে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন না। সেই সাধ্য, সেই ক্ষমতা আপনার নেই। আপনি চলে যান, না হলে আপনার সমস্ত শক্তি বিলীন হয়ে যাবে। আমি এবার সেই রমণীর উদ্দেশ্যে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার পরিচয় জানো নাকি? তুমি আমায় এই বাড়ি ছেড়ে চলে যেতেই বা বলছো কেন? তুমি কে? কি তোমার পরিচয়? এই বাড়ির মানুষগুলোর সাথে তোমার কিসের শত্রুতা? সেই রমণী আমার প্রশ্নের একটাও জবাব দিল না। তার চোখ মুখের ভাবখানা এমন যেন আমার বলা কোনো কথাই বুঝি সেই রমণীর কান অবধি গিয়ে পৌঁছায়নি। সে শুধুই বলতে থাকলো, আপনি এখানে এসে মোটেও সঠিক কাজ করেননি ঠাকুর মশাই। আপনি চলে যান, চলে যান এই রায়বাড়ি থেকে। আপনার বিষয়টা যে দেখেছেন ভেবে এই বিষয়টা সেরকম নয়। আপনি এখানে এসে মোটেও সঠিক কাজ করেননি ঠাকুর মশাই। আপনি চলে যান, চলে যান রায়বাড়ি থেকে। আপনি বিষয়টাকে যেভাবে দেখছেন এই বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। একটু অন্য চোখে দেখুন, আর আপনি চলে যান এই বাড়ি থেকে। কথাগুলো বলতে বলতে সেই নারী এবার মিলিয়ে গেল, আর সাথে সাথেই আমার ঘুমটাও ভেঙে গেল। বিছানার মধ্যে থতমত খেয়ে উঠে বসলাম। দেখলাম মাত্রাতিরিক্ত পিপাসায় আমার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বিছানার পাশে থাকা টেবিলের উপর থেকে পানপাত্রের ঢাকনা নামিয়ে রেখে এক গ্লাস জল আমি তুলে নিলাম। তারপর ঢক ঢক করে অনেকটা জল গলায় ঢেলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। আমার বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে ক্রমাগত। স্বপ্নে দেখা সেই নারীর মুখটা ভীষণভাবে মনে পড়তে লাগলো বারে বারে। আমার মনে হচ্ছে সেই নারী যেন আমায় সতর্ক করতে চাইছিল, সাবধান করতে চাইছিল কোনো এক বিষয়। কিন্তু সেই নারী আসলে কে? কি তার পরিচয়? আসল অভিব্যক্তি কি? সে আমাকে বারবারই বাড়ি ছেড়ে চলে যেতেই বা বলছিল কেন? এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আমি তখন বের করে উঠতে পারলাম না। ঠাকুরমশাই, আজ বাদে কাল পূর্ণিমা তিথি। তার মানে কালকেও মধুবালার আত্মা আমাদের বাড়ির কোনো এক সদস্যের প্রাণ নিতে চলেছে ওই ময়না দিঘির জলে ডুবিয়ে। আপনি আপনি দয়া করে এই অনর্থ ঘটতে দেবেন না কিছুতেই। ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন, যেভাবেই হোক আমার বাড়ির সদস্যদের ওর হাত থেকে বাঁচান ঠাকুরমশাই, বাঁচান। সকালবেলায় ঘুম থেকে উঠে রায়বাড়ির বৈঠকখানায় এসে বসতেই আমার দিকে গরম পেয়ালা বাড়িয়ে দিয়ে কাঁদো কাঁদো স্বরে চোখের জল কাপড়ের খুঁট দিয়ে মুছে কথাগুলো বললেন আদ্যাশক্তি দেবী। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না আদ্যাশক্তি দেবী। আমি আমার মতন যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের বিপদ থেকে রক্ষা করবার জন্য। এখন এখন আপনি আমাদের একমাত্র ভরসা ঠাকুরমশাই। আপনি ছাড়া আমাদের অবস্থা বোঝার মতন আর কেউ নেই। যেভাবেই হোক ওই মধুবালার প্রেতাত্মার হাত থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন। আপনি রক্ষা করুন ঠাকুরমশাই, আপনি রক্ষা করুন। সকাল থেকে দুপুর অবধি আমার কেটে গেল নানান রকমের চিন্তা ভাবনা করতে করতে। অশরীরী মধুবালার আত্মার হাত থেকে কিভাবে রায়বাড়ির মানুষগুলোকে রক্ষা করা যায় সেই উপায়ের অনুসন্ধানে আমি মগ্ন হয়ে রইলাম। রাতের বেলায় স্বপ্নে দেখা সেই নারী তার আকুতি ভরা কণ্ঠেই বাড়ি ছেড়ে আমায় চলে যাবার অনুরোধ, এই সমস্ত কিছু আমার মন ও মস্তিষ্ক থেকে মুছে গেল এক লহমায়। পুকুরের ঠান্ডা জলে স্নান সেরে দুপুরের মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে আমি বিছানার মধ্যে টান টান হয়ে শুয়ে পড়লাম ধীরে ধীরে। আমার দুই বন্ধ চোখের পাতা জুড়ে বিস্তার লাভ করলো ঘুমের মায়াজাল। আমি স্বপ্নে দেখলাম বীরভূমের শ্মশানে দেখা সেই মাতু পাগলিকে। পাগলি একটা জ্বলন্ত চিতার পাশে বসে হাত পোড়া একখানা চেলাকাঠ আমার দিকে তুলে ধরে বিভৎস রকমের চিৎকার করে বলল, তোরা মুখর কাণ্ড দেখো, তোর কি কোনো গালি কোনো আকেল জ্ঞান হবে না?
তুই কোনো বিচার বিবেচনা না করে এখানে চলে এলি সমস্যার সমাধান করতে? হতভাগা, মুখ পোড়া কোথাকার! যা যা এখান থেকে, চলে যা বলছি, নাহলে হাতের পোড়া চালাকাট আমি তোমার পিঠে ভাঙবো, তখন মজা টের পাবি। যা এখান থেকে, ভালোই ভালোই চলে যা, নাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না, এই বলে দিলাম। ঘুম ভেঙে যেতেই আমি ধরপড় করে উঠে বসলাম বিছানার মধ্যে। ততক্ষণে আমার সর্ব অঙ্গ জুড়ে ঘামের বন্যা বইছে। হাতের তালু, পায়ের পাতা পুরোপুরি ভাবে ঘেমে উঠেছে। কপালে সদ্য জন্ম নিয়েছে কয়েকটা ঘামের বিন্দু। এই সমস্ত কিছু মুছে আমি একটু জল খেয়ে ঠান্ডা মাথায় ভালোভাবে মনে করলাম পাগলির বলা কথাগুলো। এর আগে কখনো কোনো সমস্যায় তো মাতু পাগলি আমায় এইভাবে বিপদগ্রস্ত মানুষদের বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাওয়ার কথা বলেননি। তাহলে এবার এমনটা কেন বললেন তিনি? আমার মনে পড়ে যেতে লাগলো এখানে আসার প্রথম দিন থেকে একের পর এক বাধা পাচ্ছি আমি। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়েছে আমার হৃদয়ের মধ্যে জুড়ে। তাহলে কি আমাকে যেরকমটা বলা হয়েছে সেরকম ঘটনা আসলেই মতুয়াঢুরি গ্রামের রায়বাড়িতে ঘটেনি? আমার কাছ থেকে নিশ্চয়ই গোপন করা হয়েছে কোনো কিছু। সত্যিটা লুকিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো রতিকান্ত আমায় এখানে নিয়ে এসেছে, এবং তার বাড়ির প্রত্যেকটা মানুষ সেই আসল সত্য গোপন করে বানানো মিথ্যা কথা বলছে। কিন্তু আসলে এই বাড়িতে এমন কি হয়েছিল মধুবালার সাথে যা আমার অজানা? এই উত্তর আমায় জানতেই হবে। আমি এবার বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম। আর দাঁড়াতেই আমার চোখ গেল দেওয়ালে টাঙানো একখানি চিত্রের দিকে। গতকাল রাত্রে আমার স্বপ্নে যে নারী এসে দেখা দিয়েছিল, যে নিদারুণ অসহায় ভাবে কাঁদছিল, এ হুবাহু সেই নারীরই ছবি। আমি একভাবে সেই ছবির দিকে তাকিয়েছিলাম। ঠিক এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, কি দেখছেন ঠাকুর? ওই ছবি আমাদের বাড়ির বড় বৌদিমণির। আমি চমকে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম রায়বাড়ির কাজের লোক দুঃখ হরণ দাঁড়িয়ে আছে আমার পেছনে। কথাগুলো সেই বলেছে। আমি বিস্ময়ে ভরা কণ্ঠে তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, বৌদিমণি মানে এই রায়বাড়ির বড় ছেলে রতিকান্তের স্ত্রী মধুবালা? দুঃখ হরণ আমার প্রশ্নের ইতিবাচক ভঙ্গিমায় উপর নিচে ঘাড় নেড়ে চোখের জল মুছল। আমি পরিষ্কার বুঝতে পারলাম সে আমায় কিছু বলতে চায়, কিন্তু হয়তো কাউকে ভয় পেয়ে সে বলে উঠতে পারছে না। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার কাছ থেকে ভীষণ রকমের কোনো এক সত্য গোপন করেছে। এই ভেবে আমি সেই কক্ষের মধ্যে দুঃখহরণকে ডেকে বললাম, আমি পরিষ্কার বুঝতে পারছি দুঃখহরণ, তুমি আমাকে বারবার কিছু বলতে চাইছো, কিন্তু এই বাড়ির মানুষদের ভয় হয়তো তুমি কিছুই বলতে পারছো না। দেখো দুঃখহরণ, যে বা যারা অন্যায় করে আর যে অন্যায় সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। তাই চুপ করে থেকো না। যা কিছু ঘটেছে সব সত্যিটা বলো। সত্য গোপন করে কোনো লাভ নেই। রায়বাড়ির বড় বউ মধুবালা কি সত্যি পা পিছলে ময়না দিকে জলে পড়ে মারা গিয়েছিল, নাকি অন্য কিছু রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আর চুপ করে নির্বাকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না দুঃখহরণ। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলল, আপনি ঠিকই কয়েছেন ঠাকুর। সত্যি এই অন্যায় মুখ বুঝে সহ্য করে আমি মস্ত বড় ভুল করেছি। আজই আমি এই কাজ ছেড়ে আমার গ্রামের বাড়ি চলে যাব। আমি আপনাকে সকল সত্যিটা বলছি। এ বাড়ির বড় বউ মধুবালা। মধুবালা বৌদিমণি সাক্ষাৎ মা লক্ষ্মী ছিল, কিন্তু নিরীহ মেয়েটার উপর তার শ্বশুর শাশুড়ি এমনকি নিজের স্বামীও মাত্রাতিরিক্ত অত্যাচার করত। কথায় কথায় কটু বাক্য বলতো, তাকে মানসিক শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করত। কিন্তু কখনো সেই মেয়েটা কারুর কথার প্রতিবাদ করেনি বিন্দু মাত্র। এতটাই ভালো মেয়ে ছিল।
একটু বেশি ভালো ছিল মধুবালা বৌদিমণি। তবে রতিকান্ত দাদাবাবুর সাথে তার শেষের দিকে কি যেন নিয়ে মনোমালিন্য হয়েছিল। রতিকান্ত রায় পরিষ্কারভাবে জানিয়ে দেয় তাকে সে ত্যাগ করবে। সেদিন রাতে পুকুর ঘাটে বৌদিমণি জল আনতে গেলে সকলের অলক্ষ্যে অজান্তে রতিকান্ত দাদাবাবু বউটাকে মেরে ফেলল জলে ডুবিয়ে। পরদিন সকালে বাড়ির সকলকে জানিয়েছিল সে নাকি সারা রাত বাড়িতে ছিল নি, অন্য কোনো এক জায়গায় কাজে গিয়েছিল। কিন্তু এই সমস্ত কথা যে পুরোপুরি মিথ্যে এ বাড়ির সবাই তা জানে। আমাকে ওরা এতদিন আসল সত্যিটা বলতে দেয়নি, আমার কাজ ছাড়ানোর ভয় দেখিয়ে রেখেছিল। কিন্তু আমি ভয় পাই না, আমি কাজ ছাড়ার ভয় পাই না। আমি আজই চলে যাব এ বাড়ির কাজ ছেড়ে। মধুবালা বৌদিমণির আত্মার শান্তি পায়নি, শান্তি পাওয়ার কথাও নয়। তাই সে পূর্ণিমার রাতে তাকে যেরকমভাবে মেরে ফেলা হয়েছিল ঠিক সেই রকমভাবেই সেই বাড়ির প্রত্যেকটা সদস্যকে মেরে ফেলবে। এটাই হবে এই বাড়ির প্রতিটা মানুষের উচিত শিক্ষা। বাপ কখনো নিজের বাপকে ছাড়ে না ঠাকুর, বাপ কখনো নিজের বাপকে ছাড়ে না। দুঃখ হরণের কথাগুলো শুনে আমার শির দ্বারা বরাবর যেন একটা কনকনে চোরা রক্ত স্রোত নেমে গেল নিচের দিকে। এতক্ষণে আমি বুঝতে পারলাম কি জন্য এখানে আসার আগে একের পর এক বাধা পেয়েছি আমি। কি কারণে ওই নিরীহ মেয়েটার আত্মা আমায় স্বপ্নে দেখা দিয়ে বারবার করে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। কি কারণে বীরভূমের শ্মশানের মাতু পাগলি আমায় অত অকথা কুকথা বলেছিল। সেই দিনই আর এক মুহূর্ত ওই রায়বাড়ির মধ্যে না থেকে আমি আর দুঃখহরণ বেরিয়ে এসেছিলাম। দুঃখহরণ আমায় প্রণাম করে চলে গেল তার নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে, আর আমিও রওনা দিলাম আমার গ্রামের পথে। পরবর্তীতে শুনেছিলাম গোটা রায়বাড়ির মানুষেরাই ধ্বংস হয়ে গিয়েছিল। প্রতি পূর্ণিমার রাতে সেই রায়বাড়ির এক এক করে সকল সদস্যরা মারা গিয়েছিল ওই ময়নাদিঘির জলে ডুবে। আসলে পাপ কোনোদিনও চাপা থাকে না। যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমন ফলই ভোগ করতে হবে। সেই ফল ভোগের হাত থেকে আমাদের কারো সাধ্য নেই তাকে বাঁচানোর। বাহ, শেষমেশে তাহলে পাপীদের দল নিজেদের পাপকর্মের শাস্তি পেয়েছিল, এইটুকুই যা। শান্তির বিষয়টা হলো ঠাকুরমশাই, আপনি রতিকান্তকে দেখে বুঝতে পারলেন না যে সে আসল এক জঘন্য অপরাধী? ভালো মানুষের মুখোশ পড়ে যে আপনার কাছে সাহায্য চাইতে এসেছিল যাতে না তার স্ত্রীর আত্মা পাপের শাস্তি দিতে পারে। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হেসে বলল, আমিও তো একজন মানুষ কিশোরী, আমার কি ভুল হতে পারে না? আরে মানুষ মাত্রই তো ভুল হয়। রতিকান্তকে দেখে আমি বুঝতে পারিনি, তবে হ্যাঁ আমার বোঝা উচিত ছিল, কারণ তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যেভাবে আমি বাধাপ্রাপ্ত হয়েছিলাম তাতে কিছু না কিছু আন্দাজ করার নিশ্চয়ই দরকার ছিল। ঠাকুরমশাইয়ের কাছ থেকে গল্প শুনে আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম মডলেনের রাস্তায়। তারপর হাঁটতে শুরু করলাম আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও ময়না দিঘির ঘাট। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, পাগলি ও অশরীরের চরিত্রে বর্ণালী। অন্যান্য ভূমিকায় গল্প পাঠে, গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।